সমস্যা অতিক্রম করে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সৃষ্টি করতে পারবো, এরকম একটা ধারণা সেই লন্ডন থেকে আরম্ভ করে ঢাকা পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র আরম্ভ করে অস্ট্রেলিয়া পর্যন্ত সর্বত্র বিরাজ করত। আমাদের বর্তমান নানা সমস্যায় আচ্ছন্ন, সংকটপূর্ণ, কিন্তু আমাদের মধ্যে সম্ভাবনা আছে, আমরা উজ্জ্বল নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারবো। তো এই যে একটা মনোবৃত্তি, মনোভাব, সেটা তো গত 10-15 বছর ধরে, কিংবা সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ার পরে নতুন বিজ্ঞান প্রযুক্তির যে ব্যাপক প্রসার মানুষের জীবনধারার মধ্যে, এর ফলে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে সেই ধারণার ধারায় মানব জাতি এখন নেই, বাংলাদেশে আমরাও নেই। এই যে শূন্যতা, এটাকে অতিক্রম করার জন্য এখানে আজকে যে বিষয়ের আলোচনায় আমরা বসেছি, চলবে আজকের দিন, আগামীকাল অনেকগুলো সেশন, অনেক লেখা পরিকল্পিত আছে। এই সবটার মানে নিয়ে একটা বই যদি বের হয়, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কত সিগনিফিকেন্ট ছিল ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলন, মুসলিম সাহিত্য সমাজ ইত্যাদি, এবং সময়ের ব্যবধানে ওই চিন্তাধারা আমাদেরকে অনেকখানি এগিয়ে সামনে নিয়ে গেছে। বর্তমানে একটা ঘুরবাজির মধ্যে আমরা পড়ে গেলেও সম্ভাবনা আছে আমরা এটাকে অতিক্রম করে উন্নত ভবিষ্যতের দিকে যাব। তো এই যে একটা বড় রকমের আয়োজন এই অনুষ্ঠানের, এটা খুব সিগনিফিকেন্ট, কারণ আমাদের জাতির, বাংলাদেশের বাঙালি জাতি, এর যে বুদ্ধিবৃত্তিক অগ্রগতি, তার ইতিহাসে অবশ্যই ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এবং বুদ্ধির মুক্তি আন্দোলন সবচেয়ে সিগনিফিকেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। তো সেই ঘটনাকে আমরা স্মরণ করছি। বাংলা একাডেমির আয়োজন করেছে, অনেক সুন্দর, ভালো, বড়। তো যখন বই আকারে লেখাগুলো বের হবে, তখন এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে একদিনের আলোচনায় বা 2 দিনের আলোচনায় শেষ হয়ে গেলে হবে না। এই আলোচনার পেছনে আছে একটা দীর্ঘ সময়ের ইতিহাস, সেই বুদ্ধির মুক্তি আন্দোলন, তার আগেকার অবস্থা এবং পরবর্তীকালের অবস্থা। আর এখন আমরা আলোচনা করছি, এখনো আমাদের জীবন, সমাজ নানা দিক দিয়ে সমস্যায় পূর্ণ, অনেক সমস্যা আগের চেয়ে বেড়েছে, অনেক সমস্যার সমাধান হয়েও গেছে। এই অবস্থার মধ্যে আমরা আলোচনা করছি, আমরাও নানা সমস্যার মধ্যে থেকেও উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করার যে শক্তি, চিন্তা আমাদের মধ্যে সেটা আছে। এই উপলব্ধি এইসব আলোচনা সভার মধ্য দিয়ে আমাদের আরো বাড়বে। আমরা আমাদের চিন্তা শক্তি এবং সৃষ্টি শক্তির আরো পরিচয় দেব। তো এই জায়গাতেই ঢাকার মুসলিম সাহিত্য সমাজের এই আলোচনার সিগনিফিকেন্ট। একটা কথা হলো বিশ্বাসের বন্ধন এবং বুদ্ধির মুক্তি, এই দুইটা বিষয় একসঙ্গে দেখতে হবে। এটা মানুষের জীবনে, সমাজে, জাতির মধ্যে, রাষ্ট্রে, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বুঝবার চেষ্টা করা হয় যে বিশ্বাসের বন্ধন দরকার আছে। ইলেকট্রিসিটি আবিষ্কৃত হয়েছে, আবিষ্কার যে কেউ চেষ্টা করে করেছে, তারা হঠাৎ করে কোথায় কি কি জিনিস ছিল, একটা বিরাট লাভ দিয়েছে, তার ফলে ওই জিনিসগুলো পড়ে গেছে এবং ভেঙেও গেছে, একটার সঙ্গে অন্যটার যে আঘাত লেগেছে, তার ফলে সেখানে ইলেকট্রিসিটি সৃষ্টি হয়েছে। যিনি ছিলেন তিনি একজন বিজ্ঞানী, তার সঙ্গে ছিলেন যারা, তারাও একদম বিজ্ঞান মানুষ। তো তারা হাত দিয়েছেন, হাতের মধ্যে একটা কিছু লেগেছে, একটা কিছু লেগেছে, এটা কি দেখা যায় না, ছোঁয়া যায় না। সেই একটা কিছুকে অবলম্বন করে তারা চিন্তা করেছেন যে এইটা একটা কিছু হবে এরকম। যা চিন্তা করেছিলেন সেটা বিদ্যুৎ সম্পর্কিত ধারণা মানে সঙ্গে অল্পই খাপ খায়। 2-3 বছর গেছে, ওই ধারণা পরিবর্তন করে আরেকটা নতুন ধারণা আসছে। আগেরটাও ভুল ছিল, পরেরটাও ভুল ছিল, কিন্তু আগেরটাও লোকে বিশ্বাস নিয়ে কাজ করেছে, পরের ধারণা নিয়েও বিশ্বাস নিয়ে কাজ করেছে। কারণ কাজ করতে গেলে কিছু একটা আস্থা বিশ্বাস না থাকলে কাজ করা যায় না। আবার ভুল আস্থা বিশ্বাস নিয়েও কাজ সফল হয় না, বিভ্রান্তি হয়। তো বিশ্বাসের প্রয়োজন আছে। অনেকেই বক্তৃতা দেন, লেখেন যে বিশ্বাস মাত্রই অত্যন্ত খারাপ। আসলে কি তাই? বিশ্বাসেরও দরকার আছে এবং কখনো কখনো বুদ্ধির মুক্তিরও দরকার আছে। এই বিশ্বাস পেছনে ফেলে আমাদের নতুন বিশ্বাসে উত্তীর্ণ হতে হবে, এটাও একটা ব্যাপার আছে। যাই হোক, এই বুদ্ধির মুক্তি আন্দোলন ঢাকার মুসলিম সাহিত্য একটা সময় ছিল, এটাকে
আজকে মুসলিম সাহিত্য সমাজ এই নাম কেন দিয়েছে, এটা নিয়ে সামনে আসা যাবে না। এটা বাঙালি হিন্দু ইন্টালেকচুয়ালদের মধ্যে ছিল, মুসলিম ইন্টালেকচুয়ালদের মধ্যেও ছিল। মুসলিম বলা মানেই হলো সাম্প্রদায়িক, কিন্তু হিন্দু মহাসভা, হিন্দু কলেজ এইগুলো তো ছিল আরো অনেক কিছুতে, সেটাকে কেউ সাম্প্রদায়িক পড়েনি। তো এইসবের মধ্যে হিন্দু সমাজে এই ধারণা থাকতে পারে, তো মুসলিম কমিউনিটি বুদ্ধিজীবীদের মধ্যেও যে এই ধারণা ছিল, এটা তো তাদের একরকম ইনফিরিয়রিটি কমপ্লেক্স। সেই ইনফিরিয়রিটি কমপ্লেক্স অতিক্রম করে আমরা অনেক দূর আজকে এগিয়েছি। এইসব দিক থেকে এই মুসলিম সাহিত্য সমাজ এবং বুদ্ধির মুক্তি আন্দোলন এটিকে বোঝা দরকার। ধর্ম নিরপেক্ষতা হতে গিয়ে ধর্মের বিরুদ্ধে অনেকে খুব উগ্র তীব্র বক্তৃতা দিয়েছেন, তার ফল অত্যন্ত খারাপ হয়েছে। ধর্ম নিরপেক্ষ অনেকে হবেন, কিন্তু অনেকে ধর্মবিশ্বাসী থাকবেন। ধর্মবিশ্বাসী যারা থাকবেন তাদেরকে আঘাত দিয়ে অপমান করে কোনো কথা বলার অধিকার আমাদের কারণ নেই। যখনই সেই মানে মনোভাবনা করি তখন একরকম উগ্রতা প্রকাশ করি। যাই হোক, বুদ্ধির মুক্ত আন্দোলন নিয়ে নানান উল্টাপাল্টা কথাবার্তা হয়েছে। এই বাংলা একাডেমি 1972 সালে এই বুদ্ধির মুক্তি আন্দোলন নিয়ে এক সভার পরিকল্পনা নিয়েছিল। এটার খবর পত্রিকায় প্রকাশ্যতেই এর বিরুদ্ধে লেখালেখি আরম্ভ হয়েছে। এটা নাস্তিকদের আন্দোলন ছিল, কি দরকার। এর মধ্যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ পিছিয়ে গেল। কর্তৃপক্ষ পিছিয়ে গেল মানে সরকার পিছিয়ে গেল। তখন শেখ মুজিবুর রহমান প্রধান মন্ত্রী ছিলেন। তো তারপরে আরো অনেকদিন এই বুদ্ধির মুক্তি আন্দোলন বা মুসলিম সাহিত্য সমাজ দিয়ে বাংলা একাডেমিও কোনো সভা করতে পারেনি। এইবার যখন এই প্রোগ্রাম ঘোষণা করেছে, আমার মনে হয় কেউ প্রতিবাদ করেননি এবং প্রতিবাদ করবেন না। প্রতিবাদ না করলে ভালো, কিন্তু আমরা অন্যদেরকে আঘাত করে প্রতিবাদের জন্য সামনে আনা, এটা উচিত কখনো কখনো করা হয়েছে, তার ফল ভালো হয়নি। অবশ্যই আমাদের ইন্টেলেকচুয়াল হিস্ট্রিতে, অর্থাৎ চিন্তার বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলন মুসলিম সাহিত্য সমাজ এক অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তো সেইটা আমরা স্মরণ করছি। ভবিষ্যতে আরো অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ করবার প্রেরণা আমাদের মধ্যে জাগবে। চিন্তা এবং কাজ, কাজ এবং চিন্তা পরস্পর সম্পর্কিত, এবং এই চিন্তা এবং কাজ এই দুটো বিষয়কে একসঙ্গে নিয়ে তাদের সম্পর্ক এবং এর মধ্য দিয়ে একটা জাতির মানুষের অগ্রগতি উন্নতি, এই ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। এবং এই মুসলিম সাহিত্য সমাজের যে মুসলিম নাম নিতে আমাদের ইনফিনিটি কমপ্লেক্সের কোনো কারণ নাই। আমাদের পূর্বপুরুষ এই দেশে একটা সময় পর্যন্ত মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, পৃথিবীর সব জাতির মধ্যেই ধর্ম ছিল। ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি, ধর্ম প্রবর্তকদের ধর্মের প্রতি। কিন্তু যারা অতিরিক্ত ধর্ম নিরপেক্ষ হতে গিয়ে বিরোধিতা করেছেন, অপমান করে কথা বলেছেন, তারা ভুল করেছেন। আমরা সেটা বুঝি, আমরা ভুল করবো না, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় সেই চেষ্টা করব। আমরা বুদ্ধিবৃত্তির বিকাশ চাই, চিন্তা শক্তির বিকাশ পাই, চিন্তার মধ্য দিয়ে শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদির চর্চা এবং সৃষ্টি চাই। আর এই চর্চা সৃষ্টি অর্থহীন হবে রাজনীতি, সমাজনীতি, প্রশাসন, জীবনযাত্রার সবকিছুর মধ্য দিয়ে চিন্তাকে কাজে লাগানোর মনোভাব না থাকে। যাই হোক, এই আলোচনা সভাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। এর মধ্য দিয়ে অনেকে অনেক কথা বলবেন, অনেকগুলো লেখা আমরা আশা করি বই আকারে পাবো। তখন এই নিয়ে আরো চিন্তা করার, আরো কাজ করার আগ্রহ আমাদের জাগবে। এবং বুদ্ধিবৃত্তির চর্চা আর রাজনৈতিক অর্থনৈতিক উন্নতি একসঙ্গে গেলেই কোনো জাতি উন্নত হয়, উন্নতির দিকে যায় এবং গৌরবজনক অনেক কিছু করতে পারে। আর দুইটার মধ্যে একটার দিকে মনোযোগ দিলে অন্যটাকে ভুলে থাকলে তো সেটা হয় না। কাজে চিন্তা শক্তি এবং শ্রম শক্তি, আরো মানুষের যেসব শক্তি আছে, এই সবগুলোকে একসঙ্গে বিবেচনা করার, ধরার, দেখার দরকার আছে। আবার কখনো কখনো কোনোটাকে আলাদা করে দেখার জানারও দরকার আছে। এই দুই ধরনের প্রয়োজন নিয়ে আমরা চলব। আশা করি বাংলা একাডেমিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং অত্যন্ত বড় একটা কর্মসূচি আমরা পেয়েছি, এটা সফল হবে। সম্পূর্ণ সফল কোনোটাই হয় না, কিন্তু বিভিন্ন পরিমাণে যে সফল, এই সাফল্যই সফল, এবং সেরকম সাফল্য অর্জন করবে। তার মধ্য দিয়ে আমাদের চিন্তার এবং জাতীয় কর্মকাণ্ডের অগ্রগতি হবে। আমাদের সবচেয়ে দুর্বল জায়গা রাজনীতি, এটা শুধু বর্তমান নয়, অতীতও। আমাদের গোটা
যদি 1200 বছরের ইতিহাস ধরি, তার মধ্যে দেখব যে আমাদের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে 6 দফা আন্দোলনের ইত্যাদি, শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে কৃষকদের শ্রমিকদের উন্নতির জন্য যে আন্দোলন, মৌলানা ভাসানীর নেতৃত্বে যে একটা সার্বিক মানে কি বলে অন্যায়ের প্রতিবাদ, এইগুলোই আমাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এর চেয়ে বড় ঘটনা আমরা পাই না। আর আমরা যদি আরো আগে যাই দেখবো যে আমাদের মানে রাজনৈতিক ইতিহাস একেবারে অনুজ্জ্বল। আর এই যে বললাম শেরে বাংলা কি বলে শেখ মুজিব ভাসানী, এরা যে কাজ করে গেছেন ওইটার ধারাবাহিকতা আমরা রক্ষা করে অগ্রসর হতে পারিনি। আর যদি আমরা আমাদের 1000 বছরের ইতিহাস দেখি, সেই রাজতন্ত্রের যুগে এটা সব জায়গায় আমরা দেখবো যে আমাদের রাজনীতি দুর্বল, আমাদের সাহিত্য, শিল্প, সঙ্গীত ইত্যাদির চর্চা এত পশ্চাৎবর্তী এবং দুর্বল ছিল না, কিন্তু রাজনীতিটা দুর্বল ছিল। বিদেশিরা এই দেশ শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, এই তুর্কি, পাঠান, মোগলরা, দিল্লিতেও তাই হয়েছে। তো এই দিক দিয়ে দিল্লি ভারত সম্পর্কে একসময় কঠোরভাবে বলা হতো যে ভারতের অনেক কিছু আছে কিন্তু রাজনীতি দুর্বল, পরাধীন, বিদেশি শাসিত। বাঙালির অনেক কিছু আছে কিন্তু পরাধীন, বিদেশি শাসিত। তো সেই সব অতিক্রম করে এখন আমরা চলছি। রাজনীতির উন্নতির কথা ভাবতে হবে এবং বুদ্ধিবৃত্তির ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করলে রাজনৈতিক উন্নতির একটা বাস্তবতা তৈরি হয়। আরও নানান শর্ত আছে। তো আমরা রাজনীতির উন্নতি চাই, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা বুদ্ধিবৃত্তির উন্নতি চাই, সার্বিক উন্নতি চাই। এই বিষয়টা বুদ্ধিবৃত্তি আন্দোলন 1926 সনের যে মুসলিম সাহিত্য সমাজ, তাদের কর্মকাণ্ড জানতে গেলে অনেক কিছু মনে থাকবে। তো এই আলোচনা অনুষ্ঠান এর দ্বারা বাংলা একাডেমি একটা অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ করছে। এই কাজের সাফল্য যতটাই হোক, এটা আমাদের জাতিকে সামনের দিকে চলতে, নতুন করে চিন্তা করতে, উন্নত চিন্তা করতে, আত্মশক্তিতে বিশ্বাস করতে সহায়তা করবে। বাংলা একাডেমির এই আয়োজনকে আমি সর্বান্তকরণে শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই। এটা আমাদের জাতির জীবনে একটা খুব বড় কাজ হচ্ছে, আরো বড় কাজ দরকার। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।